আমার নাম রিজওয়ান আলী। আমি একজন ট্রাক চালক। দীর্ঘ রুটে ট্রাক চালাই। আমি সাধারণত বেলুচিস্তানের গোয়াদার লাইনে যাতায়াত করি। এক রাতে আমি গোয়াদারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথে পাহাড়ি এলাকা কন্দুমালির কাছে এসে আমার ট্রাক হঠাৎ নষ্ট হয়ে যায়। আমি নিচে নেমে ট্রাকটা পরীক্ষা করতে লাগলাম। সমস্যাটা ছিল যান্ত্রিক ধরনের, আর ওই এলাকায় নেটওয়ার্কও প্রায় নেই বললেই চলে। শুধু ইউফোনের একটা টাওয়ার দূরে কোথাও আছে, অন্য কোনো কোম্পানির সিগন্যাল আসে না। আমি অনেক চেষ্টা করেও রাতের মধ্যে সমস্যা ঠিক করতে পারলাম না। মেকানিকরা বলল, ভাই একটু সময় লাগবে, আমরা 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তুমি অপেক্ষা করো। তাই আমি আর আমার হেল্পার দুজনেই অপেক্ষা করতে লাগলাম। গ্রীষ্মের রাত ছিল, ট্রাকের ভেতরে প্রচণ্ড গরম। আমি হেল্পারকে বললাম, একটা বিছানা বের করো, ট্রাকের বাইরে পাহাড়ের ধারে মশারি টানিয়ে নেই, ওখানেই বিশ্রাম নেই। মেকানিক না আসা পর্যন্ত এখানেই থাকি। আমার ধারণা ছিল মেকানিক না ভোর 4-5টার আগে আসবে না। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই। আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার হেল্পার জোরে চিৎকার করতে লাগলো, ওস্তাদ। আমি ঘাবড়ে গিয়ে উঠে বসলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে বলল, ওস্তাদ, আমি ঠিক এখনই আমাদের ট্রাকের পেছনে কয়েকটা বাচ্চাকে খেলতে দেখেছি। আমি অবাক হয়ে বললাম, এই নির্জন পাহাড়ি এলাকায় রাতের এই সময় বাচ্চারা কোথা থেকে আসবে? তুমি ক্লান্ত, নিশ্চয়ই ভুল দেখছ। ট্রাকের কাছে কেউ নেই। আসলে আমি জানতাম ওই এলাকায় এমন কিছু ঘটনা হঠাৎ ঘটে যায়, কারণ চাকরির সময় আমি নিজ চোখে এমন অনেক কিছু দেখেছি। কিন্তু আমার হেল্পার নতুন ছিল, তাই সে খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি তাকে বুঝিয়ে শান্ত করলাম। সে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি আর ঘুমাতে পারলাম না, জেগেই রইলাম। একসময় দেখলাম আমাদের ট্রাকের পাশে কেউ হাঁটছে। কিছুক্ষণ পর আমি উঠে দাঁড়ালাম। হেল্পারকে না জাগিয়ে নিজেই ট্রাকের কাছে গেলাম। যেইমাত্র আমি সেখানে পৌঁছালাম, হাঁটার শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি একটা ছায়ামূর্তি পাহাড়ের দিকে দৌড়ে পালাচ্ছে। যেভাবে মানুষ পাথরের ওপর দৌড়ালে পাথর থেকে শব্দ হয়, ঠিক সেরকম শব্দই আমি শুনছিলাম। তখনই বুঝে গিয়েছিলাম এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। তবু আমি মন থেকে বিষয়টা সরিয়ে নিলাম। আমি ফিরে এসে আবার হেল্পারের পাশে বসে পড়লাম। দেখলাম আমার হেল্পার গভীর ঘুমে আচ্ছন্ন। আমি তাকে জাগিয়ে বললাম, তুমি গিয়ে ট্রাকের ভেতরে গিয়ে ঘুমাও, আমি বাইরে থাকছি। সে বলল, না ওস্তাদ, আমি আপনাকে একা রেখে ঘুমাবো না। আপনি একা সারা রাত কেমন করে থাকবেন? আমি তাকে বুঝিয়ে বললাম, তুমি চিন্তা করো না, কিছু হলে আমি তোমাকে ডাকবো, তখন তুমি নিচে চলে আসবে। অনেক বোঝানোর পর ছেলেটা অবশেষে ট্রাকের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম আমার মুখ ছিল পাহাড়ের দিকে। হঠাৎ দেখি এক নারী পাহাড়ের ওপর থেকে ধীরে ধীরে নিচে নামছে। এই দৃশ্য দেখে আমার শরীর কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি উঠে ট্রাকের দরজা খুলতে গেলাম। এই সময় হেল্পারও জেগে উঠল এবং চিৎকার করে বলল, ওস্তাদ, কি হয়েছে? সে দ্রুত নিচে নেমে এলো। আমরা দুইজনই পাহাড়ের নিচের দিকে নামতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল কেউ আমাদের পিছন থেকে আসছে। আমি হেল্পারকে বললাম, তোর পা তাড়াতাড়ি চালা। সে গতি বাড়ালো। আমিও ভয়ে দৌড়াতে লাগলাম। আমাদের পিছন থেকে কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, কেউ ডাকছে, থামো, থামো। আমরা কিছু না বলে দৌড়ে পাহাড় থেকে নেমে এলাম। এক জায়গায় গিয়ে গাছপালার পাশে বসে পড়লাম। আমার মনে হচ্ছিল গাছগুলোর আড়াল থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই ঘন গাছগুলোর পেছনে যেন অসংখ্য চোখ আমাদের লক্ষ্য করছে। আর তখনই আমি আবার দেখলাম সেই একই নারী যাকে কিছুক্ষণ আগে পাহাড় থেকে নামতে দেখেছিলাম, এখন রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে।
আমি সঙ্গে সঙ্গে হেল্পারের হাত ধরে টান দিলাম। আমরা দুইজনে আবার দৌড়ে পালাতে লাগলাম। কোথায় যাচ্ছি তা নিজেরাও জানতাম না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে একটা গাড়ি দেখা গেল। গাড়িটা থামলো। চালক আমাদের দেখে ধীরে ধীরে কাছে এলো। সে জিজ্ঞেস করলো, ওস্তাদ কি হয়েছে, কেন দৌড়াচ্ছেন? আমি পুরো ঘটনাটা তাকে বললাম। সে আমাদের ট্রাক পাহাড়ে নষ্ট হয়ে আছে এবং আমরা কিছু অদ্ভুত জিনিস দেখেছি। সে বলল, ওস্তাদ চিন্তা করবেন না। সে আমাদের পানি দিল, আমিও খেলাম, হেল্পারও খেলো। আমরা কিছুক্ষণ তার সঙ্গে দাঁড়িয়ে রইলাম। তখন আশেপাশে একদম নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। মনে হচ্ছিল না কেউ আমাদের অনুসরণ করছে। যখন সেই গাড়ি চলে গেল, প্রায় আধা ঘন্টা পর আমি আবার অনুভব করলাম কেউ আমাদের দিকে হেঁটে আসছে। আমি হেল্পারকে বললাম, চুপ, কোনো শব্দ করো না। সে চুপ করে গেল। আমিও সম্পূর্ণ স্থির হয়ে বসে থাকলাম। তারপর আমরা দেখলাম একজন নারী আমাদের দিকে আসছে। তার পায়ে নূপুর ছিল আর সেই টুংটাং শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। সে সরাসরি আমাদের দিকেই এগিয়ে আসছিল। আমরা দুইজনেই স্থির হয়ে বসলাম আর আল্লাহর নাম নিতে লাগলাম। আয়াতুল কুরসি পড়তে পড়তে আমরা দীর্ঘক্ষণ দোয়া করতে থাকলাম। কিছু দূরে একটি চায়ের দোকান দেখলাম। আমরা কথা বলতে বলতেই আমরা অজান্তেই কাছে চলে গেলাম। সেখানে গিয়ে বসে পড়লাম। কিছু সময় পর আশেপাশে থাকা কয়েকজন মানুষ আমাদের দেখে এগিয়ে এলেন। তাদের একজন জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমরা এত ক্লান্ত আর ভীত সন্ত্রস্ত কেন? আমি পুরো ঘটনা তাদের শোনালাম। ওই সময় একজন বয়স্ক লোক বললেন, বেটা, এখানে এমন ঘটনা প্রায় ঘটে। তোমাদের আগেও অনেক ড্রাইভারের সঙ্গে এমন কাণ্ড ঘটেছে। এরপর ফজরের সময় হয়ে গেল। আমরা নামাজ আদায় করলাম এবং পরে আমাদের ওয়ার্কশপে ফোন করলাম। কিছুক্ষণ পর আমাদের মেকানিকরা পৌঁছে গেল আর আমরা আবার ট্রাকের দিকে ফিরে গেলাম। ট্রাকের কাছে গিয়ে দেখি গাড়ির চারপাশে ছোট ছোট পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কেউ পাথর ছুঁড়ে মেরেছে। ট্রাকের চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট পাথরগুলো। এটাই ছিল আমার সত্যিকারের ঘটনা। যদি ভালো লেগে থাকে দয়া করে এটা আপনার চ্যানেলে শেয়ার করবেন। আর যদি আমার কথায় কোনো ভুল বা ঘাটতি থেকে যায় তাহলে আমাকে ক্ষমা করে দিন। প্রিয় লিসেনার্স, এবার আরেকটি ট্রাক ড্রাইভারের ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনাতে আমরা চলে যাব। আমার নাম আব্দুল মতিন। আমি ভারতের রাজ্য রাজস্থানের বাসওয়ারা শহরের বাসিন্দা। তবে বর্তমানে আমি কুয়েতে কাজ করছি। যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি তা সম্পূর্ণ সত্য ঘটনা। অনেক দিন ধরেই আমারও ইচ্ছে ছিল আমার ঘটনাটা আমি সবার সঙ্গে ভাগ করব, কিন্তু সময়ের অভাবে পারিনি। আমি ধর্মীয় শিক্ষা অর্জন করেছি এবং জিনজাত সম্পর্কে অনেক কিছু পড়েছি। আমার নিজের সঙ্গেও অনেক রহস্যময় ঘটনা ঘটেছে, কিন্তু আজ যে ঘটনাটা বলবো সেটা আমার মামার জীবনের ঘটনা। আমার মামা পেশায় ছিলেন একজন ট্রাক চালক। তারা মহাশোর এলাকায় থাকতেন। সেদিন মামা তার এক সহচালক মিলে ট্রাকে করে মহাশোর গ্রামের এক জায়গা থেকে মালামাল বোঝাই করে সুরাটের দিকে যাচ্ছিলেন। রাত তখন প্রায় 2টা। তাদের সঙ্গে থাকা দ্বিতীয় চালকের ডিউটি শেষ হয়ে গিয়েছিল আর পথে তার বাড়ির কাছেই পৌঁছে গেলে সে নেমে যায়। তারপর মামা একা ট্রাক চালিয়ে যাত্রা চালিয়ে যান। 1 ঘন্টার মতো চলার পর রাস্তার পাশে একটা ঘন জঙ্গল আসে, যেটা খুবই নির্জন। অন্য চালকেরা সাধারণত রাতে সেই জঙ্গল পথ এড়িয়ে চলেন, কিন্তু আমার মামা ছিলেন খুব সাহসী, শক্ত মনের মানুষ। উপরন্তু তিনি একজন ভালো কুস্তিগীরও ছিলেন। তাই মামা নিয়মিত ওই পথ দিয়েই যেতেন। কিন্তু প্রতিদিন যে একরকম হয় তা নয়। সেদিন হয়তো ভাগ্যে লেখা ছিল ওটাই হবে তার জীবনের শেষবারের মতো সেই রাস্তা পাড়ি দেওয়া। চারপাশে তখন চুপচাপ, দূর দূরান্তে কোনো নড়াচড়া নেই। হঠাৎ মামা দেখতে পেলেন একজন নারী লাল পোশাক পরা রাস্তার ধারে দাঁড়িয়ে লিফট চাইছে। মামা ভাবলেন হয়তো মেয়েটি বাড়ি থেকে পালিয়েছে
বা কেউ তাকে বের করে দিয়েছে। তার পোশাক দেখে মনে হচ্ছিল মেয়েটির সদ্য বিয়ে হয়েছে। মামা না ভেবেই ট্রাক থামালেন আর মেয়েটিকে উঠিয়ে নিলেন। সে এতটাই সুন্দর ছিল যে মামার চোখ তার থেকে সরছিল না। মামা তাকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু সে কোনো উত্তর দিল না। মামা আবার জিজ্ঞেস করলেন, এত রাতে তুমি একা, ভয় লাগে না? তোমাকে কি কেউ বাড়ি থেকে বের করে দিয়েছে, নাকি তুমি নিজে পালিয়ে এসেছো? মেয়েটি তখনও চুপচাপ। মামার সন্দেহ জাগলো, আমি কি কোনো মানুষকে নয়, অন্য কিছু বই নিচ্ছি? হঠাৎ মেয়েটি অদ্ভুতভাবে জোরে হেসে উঠল। তার হাসির আওয়াজ ছিল ভয়ঙ্কর রকমের। সে বলল, কি হলো? চুপ করে গেলে কেন? ভয় পেয়েছো নাকি? মামা যখন মেয়েটির মুখের দিকে তাকালেন, তখন দেখলেন তার মুখের এক পাশ সম্পূর্ণ স্বাভাবিক আর অন্য পাশটা ভয়ঙ্কর বিকৃত। একটা খুলি, হ্যাঁ মানুষের খুলি, কিন্তু সেটা ছিল কালচে আর পুড়ে যাওয়া। ওটা যখন আমার মামার দিকে হাত বাড়ালো, মামা বলেন সেই হাতটা এত লম্বা ছিল যে জঙ্গলের গাছের ওপার পর্যন্ত চলে যাচ্ছিল। মামা হঠাৎ সাহস করে ট্রাক থেকে উঠে তাকে জোরে লাথি মারলেন আর নিচে ফেলে দিলেন। আমি আগেই বলেছি, মামা ছিলেন খুব সাহসী আর নির্ভীক মানুষ। কিন্তু লাথি মারার পর মামা যখন সাইড মিররে তাকালেন, দেখলেন ওটা পেছনে দৌড়াচ্ছে। প্রায় 70 কিলোমিটার লম্বা সেই জঙ্গল শেষ হতে চলেছিল। হঠাৎই সাইড মিরর থেকে সেটা অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই সামনে ড্রাইভারের দিকের কাচের ওপরে উল্টো হয়ে ঝুলে পড়ল সেই জিনিসটা, আর মামার চোখের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভঙ্গিতে হাসতে লাগলো। মামা বলেন জীবনে সেই প্রথম তিনি বিকৃত ভয়ের অনুভূতি পান। জঙ্গল শেষ হতেই প্রায় 500 মিটার সামনে একটা ছোট্ট চায়ের দোকান দেখা গেল। সেখানে পৌঁছে মামা অজ্ঞান হয়ে পড়েন। লোকজন তাকে তুলে নিয়ে হাসপাতালে পাঠায়। তার পকেটে থাকা ডায়েরি থেকে ফোন নম্বর পেয়ে বাড়িতে খবর দেওয়া হয়। বাড়িতে আনার পর মামা পুরো 1 মাস অসুস্থ ছিলেন। কারো সঙ্গে কথা বলতেন না, শুধু চোখ বন্ধ করে বলতেন, ও লাল কাপড় পরা মেয়েটা আমাকে মেরে ফেলবে। পুরো 1 মাস একজন মৌলভী সাহেব তার চিকিৎসা করেছিলেন। অবশেষে তিনি সুস্থ হন আর তখনই পুরো ঘটনাটা খুলে বলেন। সেই ঘটনার পর থেকে মামা আর কখনো ড্রাইভিং করেন না। এখন তিনি সৌদি আরবে ড্রাইভিং হিসেবে কাজ করেন। এই ঘটনার 15 বছর কেটে গেছে। এই ছিল ঘটনা। আশা করি সবাই শেয়ার করবেন। ধন্যবাদ ঘটনা শোনার জন্য। প্রিয় লিসেনার্স, এবার চলুন আরেকটি ঘটনার দিকে যাই। আমার নাম আবিদ। আমি গত 10 বছর ধরে ট্রাক চালাচ্ছি। পাকিস্তানের প্রায় অর্ধেক রাস্তা আমি নিজের চোখে দেখেছি। জীবনের বেশিরভাগ সময় কেটেছে সড়কে, কখনো করাচি বন্দর থেকে মাল নিয়ে বালুচিস্তান, কখনো কোয়েটা, কখনো দুর্বদ। এই আমার কাজ, এই আমার রুজি, এই আমার জীবন। প্রথম যখন ট্রাক চালানো শুরু করি তখন সেটা ছিল প্রয়োজনের জন্য, কিন্তু একটু শখও ছিল। ভাবতাম কি মজা হবে, দেশ দেখব, রাস্তা, পাহাড়, মরুভূমি সব। কিন্তু এমন কিছু রাস্তা আছে যেখানে রাতে শুধু পাগল ছাড়া কেউ যায় না। এই ঘটনাটা গত বছরের নভেম্বর মাসের। আমি করাচি থেকে খারান বালুচিস্তানের দিকে মাল নিয়ে রওনা দিয়েছিলাম। লম্বা নির্জন রাস্তা, মরুভূমি, পাহাড় আর মাঝে মাঝে কিছু চেকপোস্ট। সকাল 9টার দিকে রওনা হয়েছিলাম। ভাবছিলাম রাতে খারান পৌঁছে যাব, কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল অন্য কিছু। দুপুর পর্যন্ত সব কিছুই ঠিকই চলছিল। মোসা খেলো পেরিয়ে একটা ধাবায় চা খেতে থামলাম। সেখানে এক বুড়ো লোক বসেছিল, পুরনো দিনের মতো চেহারা। আমি জিজ্ঞেস করলাম, বাবা রাতে খারান রোড কেমন? বৃদ্ধ বললেন, রাতে যেও না, বিশেষ করে যদি কুয়াশা থাকে বা অন্ধকার ঘন হয়। ওখানে মানুষ ছাড়াও কিছু চলে। আমি হাসতে হাসতে তার কথা উড়িয়ে দিলাম। এসব কথা তো ড্রাইভাররা সবসময় বলে, কিন্তু হয়তো সেই দিন বুড়ো লোকটা সত্যি ঠিক বলেছিল। সন্ধ্যা 6টার দিকে
আবার যাত্রা শুরু করলাম। সূর্য তখন ডুবে যাচ্ছিল, মরুভূমির বাতাস বইছিল, অন্ধকার যত ঘন হচ্ছিল চারপাশ তত নিঃশব্দ হয়ে যাচ্ছিল। না কোনো গাড়ি, না কোনো আলো, শুধু ইঞ্জিনের আওয়াজ আর টায়ারের ঘর্ষণ। রাত প্রায় 10টা। আমি খারান রোডের মাঝপথে, আকাশে আধো চাঁদ, চারপাশে ঘন অন্ধকার। ঘুম চেপে ধরছিল, চোখ আধা বোঝা অবস্থায় গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রাস্তার মাঝে কিছু নড়ছে। বুক ধক করে উঠল, সাথে সাথে ব্রেক চাপলাম। ট্রাক কেঁপে থেমে গেল। হেডলাইটের আলোয় দেখলাম কিছু একটা দৌড়ে রাস্তার ওপার দিকে ঝোপে ঢুকে গেল। মনে হলো সাদা একটা ছায়া, হয়তো কোনো পশু। এক মুহূর্তের জন্য মনে হলো বড় কোনো কুকুর হবে। আমি গভীর একটা নিঃশ্বাস নিলাম। মনে মনে ভাবলাম, এত রাতে পশুরাও বেরিয়ে পড়ে। তারপর আবার ট্রাকটা সামনে বাড়ালাম, কিন্তু 1 মিনিটও পেরোয়নি। হঠাৎ একটা ট্রাক প্রচণ্ডভাবে বাম দিকে ঝাঁকি খেল, প্রায় উল্টে যাচ্ছিল। বুক ধক করে উঠল। আমি 2 হাতে স্টিয়ারিং শক্ত করে ধরলাম, ব্রেক চাপলাম, আর ইঞ্জিনের শব্দ কানে গম গম করে বাজতে লাগলো। অল্পের জন্য ট্রাকটা উল্টে যায়নি। ধীরে ধীরে রাস্তার পাশে থামালাম, ইঞ্জিন বন্ধ করে দিলাম। রাতের বাতাসে একদম নিস্তব্ধতা, শুধু ইঞ্জিন বন্ধ হওয়ার পরের হালকা ঠং ঠং আওয়াজ। আমি নামলাম, মোবাইলে টর্চ জ্বালালাম, ট্রাকের চারপাশে ঘুরে দেখতে লাগলাম। ডান দিকে গিয়ে বুকটা কেঁপে উঠল। ট্রাকের বডিতে এক বড়সড় দাগ, যেন কোনো বিশাল জিনিস প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে। কোনো সোজা লাইন নয়, বেঁকে যাওয়া গভীর দাগ, ভয়ঙ্কর দেখতে। চারপাশে তাকালাম, কোনো পাহাড় নেই যাতে পাথর গড়িয়ে এসে লেগে যেতে পারে। পাথরও নেই এখানে। তাহলে এভাবে কিভাবে দাগ পড়ল? আমি ঝুঁকে আরো ভালো করে দেখছিলাম। এমন সময় দূর থেকে মাটিতে পায়ের আওয়াজ পেলাম। প্রায় 50-60 ফুট দূরে কেউ একজন দাঁড়িয়ে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। চাঁদের ফিকে আলোয় একটা লম্বা সাদা অবয়ব দেখা গেল। মানুষ বলেও মনে হচ্ছিল না, আবার পুরোপুরি পশুও নয়। আমি ভালো করে তাকালাম। 2 পায়ে দাঁড়ানো, হাত দুটো হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, মুখটা নেকড়ের মতো, ধারালো দাঁত বাইরে বেরিয়ে আসে। নিঃশ্বাস ভারী, আর মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছে। চোখ দুটো একদম গভীর কালো, যেন গহ্বর। ওটা আমার আর ট্রাকের মাঝখানে দাঁড়িয়ে। আমি তখন ট্রাক থেকে সামান্য দূরে, নড়তে পারছিলাম না, মুখ দিয়ে আওয়াজও বের হচ্ছিল না। কিছু সেকেন্ড, না হয়তো মিনিট খানেক, আমি শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি অজান্তেই বলে ফেললাম, তুই কে? কোনো উত্তর নেই। ও ধীরে এক অদ্ভুত ওর শব্দ করল, তারপর পা টিপে টিপে পিছিয়ে গেল, ঘুরে ঝোপের দিকে চলে গেল। আমি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ ছুটে গিয়ে ট্রাকের ভেতরে ঢুকে দরজা লাগালাম, ইঞ্জিন চালু করলাম, আর এক্সিলেটরে চাপ দিলাম, যেন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছি। ইঞ্জিনের আওয়াজ চিৎকারের মতো হচ্ছিল, কিন্তু আমি থামিনি। প্রায় আধা ঘন্টা কোনো শব্দ করিনি। রেডিও অন করলাম, নিঃশব্দ, কোনো সিগন্যাল নেই, কোনো গান নেই। অবশেষে দূরে এক ধাবার ম্লান আলো চোখে পড়ল। আমি ট্রাক থামালাম, নেমে গেলাম। এক বুড়ো লোক বসেছিল, সিগারেট টানছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা, এই এলাকায় কি কোনো বড় সাদা রঙের পশু আছে? সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, বেটা, ওটা পশু না। আমি বললাম, তাহলে কি? বৃদ্ধ ধীরে বলল, জানি না, কিন্তু যাই হোক, রাস্তায় একা কখনো থেমো না। আমি পানি নিলাম, মুখে ছিটিয়ে আবার ট্রাকে উঠে পড়লাম। বুক এখনো ধুকধুক করছিল। রাত তখন 2টো। ঘুম পুরো উধাও, রাস্তা শুনশান, বাতাসে বালির ঝড়, আর মরুভূমির মধ্যে এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী শেষ হয়ে গেছে। রাত 2টা বেজে কয়েক মিনিট। আমি ট্রাক চালাচ্ছিলাম, কিন্তু ভিতরে এক অজানা অস্থিরতা। মনে হচ্ছিল কেউ পেছনে বসে আমার দিকে তাকিয়ে আছে। রেডিও চালু করলাম, কিছুক্ষণ শাহের গজল বাজলো, তারপর আবার নিঃশব্দ। বন্ধ করে দিলাম।
কয়েক মাইল পর রাস্তা একটু উঁচুতে উঠল। হেডলাইটের সামনে এক মুহূর্তের জন্য একটা ছায়া ভেসে উঠল। মনে হলো হয়তো আবার সেই সাদা জিনিসটা এসেছে, কিন্তু না, কিছু অন্যরকম। হঠাৎ সরাসরি চোখে এক তীব্র আলো পড়ল। আমি হাত তুলে চোখ ঢাকলাম। একটা আলো, তারপর আরেকটা, তারপর তৃতীয়টা। এ কি? আমি ভয় পেয়ে গেলাম। হয়তো ডাকাত, যারা চোখে আলো মেরে ট্রাক থামায়। এখন স্পষ্ট দেখা গেল সামনে 4টা মোটর সাইকেল, প্রতিটাতে 2 জন করে মানুষ। ওদের মধ্যে একজন সরাসরি টর্চের আলো আমার চোখে মারল, আরেকজন বন্দুক তাক করেছিল আমার দিকে। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। মাথায় একটাই কথা ঘুরে বেড়াচ্ছিল, ডাকাত। তারা ধীরে ধীরে আমার ট্রাকের সামনে এসে দাঁড়ালো। আমি গতি কমালাম না, বরং মনে মনে ভাবলাম, এখন থামলে বোধহয় আর বাঁচব না। আমি জোরে হর্ন বাজালাম। তার শব্দ গোটা মরুভূমিতে প্রতিধ্বনিত হলো, কিন্তু ওরা থামলো না। একজন বাইক নিয়ে আরো সামনে এলো, বন্দুকটা সোজা আমার দিকে তুলল। আমি বুক শক্ত করে এক্সিলারেটর চাপলাম। ট্রাকের দেহটা কেঁপে উঠল। হেডলাইটের আলো সরাসরি ওদের গায়ে পড়ল। তারপর এক ঝটকায় ট্রাকটাকে ওদের দিকে ঘুরিয়ে দিলাম। বাইকওয়ালারা বুঝে গেল এটা যদি না থামে তাহলে আমাদের উপর দিয়ে উঠবে। তারা ভয় পেয়ে এদিক ওদিক সরে গেল। একজন বাইক সহ মাটিতে পড়ে গেল। বাকি 3 জন বাইক ঘুরিয়ে পালালো। আমি হাঁপ ছাড়লাম, কিন্তু বুকের ধুকপুকানি তখনও থামেনি। প্রায় 5 মাইল পরে রাস্তার ধারে একটা কাঁচা পথ চোখে পড়ল। ভাবলাম, ওরা যদি ফিরে আসে তাহলে যেন আমাকে না পায়। আমি ট্রাক সেই পথে ঢুকিয়ে দিলাম। পথটা পাথরে আর শুনশান। আমি ট্রাক থামিয়ে হেডলাইট বন্ধ করে দিলাম। অন্ধকার পুরো গিলে নিল চারপাশ। শুধু ঠান্ডা হাওয়ার শা শা আওয়াজ, আর দূরে কোথাও উড়ন্ত বালির শব্দ। আমি সিট একটু পিছিয়ে নিলাম। গভীর একটা নিঃশ্বাস ফেললাম। আল্লাহর রহমত, বেঁচে গেছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রাকের নিচে ঘসঘস শব্দ শোনা গেল। আমি হঠাৎ সোজা হয়ে বসলাম। হয়তো কোনো জন্তু, নিজেকে বোঝালাম। শব্দটা এবার ট্রাকের অন্য পাশে গেল, খড়খড় করে। তারপর পেছন দিক থেকে আবার ঠিক আমার নিচে। এবার বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। আমি মোবাইলের টর্চ অন করলাম। জানালার বাইরে তাকালাম, কিছুই না, শুধু বালি আর বাতাস। ভিতরে ফিরে এলাম। ঠিক তখনই ট্রাকের ছাদে ধপ, যেন কোনো ভারী কিছু পড়ল। আমি ভয়ে উপরে তাকালাম, কিছুই দেখা গেল না। তারপর ছাদে আবার হালকা ঠক ঠক শব্দ হতে লাগলো, যেন কেউ খালি পায়ে আস্তে আস্তে হাঁটছে। শব্দটা ধীরে ধীরে এসে ক্যাবিনের ঠিক উপরেই থেমে গেল। আমি নিঃশ্বাস আটকে রইলাম। হঠাৎ আবার ধপ, যেন কেউ পুরো শক্তি দিয়ে ছাদে আঘাত করলো। আমি চিৎকার করলাম না, বরং তড়িঘড়ি ট্রাক স্টার্ট করার চেষ্টা করলাম, কিন্তু ট্রাক চলছে না। ইঞ্জিন ঘুরছে ঠর ঠর, কিন্তু চালু হচ্ছে না। আমি বারবার চাবি ঘোরাচ্ছি। তখন হঠাৎ সাইড মিররে দেখি একটা ছায়া ট্রাকের একদম পেছনে দাঁড়িয়ে আছে, ধোঁয়াটে, কিন্তু স্পষ্ট বোঝা যায়। 2টো হাত ট্রেলারের গায়ে রাখা। আমি অপর পাশের আয়নায় তাকালাম। ওখানে কিছু নেই, কিন্তু পেছনের সেই ছায়াটা এখনো ঠিক জায়গাতেই আছে। হঠাৎ সে ট্রাকের গায়ে চড়তে শুরু করলো। আমি আতঙ্কে দরজা লক করলাম। হাত ঘামে ভিজে গেছে। আর উপর থেকে ঠপ ঠপ করে পায়ের শব্দ শোনা যাচ্ছে। তারপর নিঃশব্দ। এখন সে ঠিক আমার মাথার ওপর থেমে আছে। কিছুক্ষণ একদম নিস্তব্ধতা। তারপর ছাদ থেকে আস্তে আস্তে শ্বাস নেওয়ার শব্দ, যেন কেউ বহু বছর পর প্রথমবার শ্বাস নিচ্ছে। ট্রাকের ভেতর মৃদু সম নীরবতা। শুধু বাইরে বাতাস বইছে, বালির ঘূর্ণি উঠছে। আমি নিস্তব্ধ বসে আছি। নিঃশ্বাস নিতেও ভয় লাগছে। তারপর আবার পায়ের আওয়াজ, প্রথমে ধীরে, তারপর ভারী। এখন মনে হচ্ছিল ওটা আমার ঠিক মাথার উপর এসে বসে আছে। আমি সাহস করে উপরে তাকালাম, কিছুই নেই, কিন্তু ট্রাকের ছাদ কেঁপে উঠছে, যেন কোনো ভারী বস্তুর সেখানে বসে আছে।
আমার আঙ্গুলগুলো স্টিয়ারিংয়ে জমে গেছে, ঘাম গড়িয়ে গলায় নামছে। আমি নিজেকে বোঝাতে চাইলাম হয়তো কোনো পশু, হয়তো বড় কোনো জন্তু, কিন্তু মন সেটা মানছিল না। ইঞ্জিন এখনো বন্ধ। চাবি ঘোরালাম, কোনো শব্দ নেই। আবার চেষ্টা করলাম, এবার শুধু সেই ভয়ের শব্দ, ঠর ঠর। ট্রাক চালু হওয়ার নামই নিচ্ছে না। হয়তো ডাকাতদের ভয় পেয়ে আগেই এত জোরে চালিয়েছিলাম যে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে গেছে। এখন আমি বুঝে গিয়েছিলাম আমি ট্রাকের ভেতরে আর বেশিক্ষণ থাকতে পারবো না। যদি সত্যি কোনো কিছু ওপরে থাকে তাহলে হয়তো পরের মুহূর্তটাই আমার শেষ মুহূর্ত হবে। আমি ধীরে ধীরে দরজার হ্যান্ডেলে হাত রাখলাম। শ্বাস আটকে গেল। আস্তে করে দরজাটা খুললাম। বাইরে থেকে ঠান্ডা বাতাসের এক ঝাপটা ভেতরে ঢুকে এলো। চারপাশে তাকিয়ে দেখি ধোয়া আর উড়ন্ত বালি। আকাশের চারটাও যেন কুয়াশায় মুড়িয়ে ফেলা হয়েছে। আমি এক পা বাইরে রাখলাম। দ্বিতীয় পা রাখতেই ওপর থেকে এক গম্ভীর গর্জনের শব্দ হলো, যেন কেউ ভার সামলাচ্ছে বা নড়ে বসেছে। আমি থেমে গেলাম। মনে হচ্ছিল যেও না, যেও না, কিন্তু মাথা বলল এখন না দৌড়ালে আর কখনোই বাঁচবে না। আমি বুকের ভেতরে সাহস জড়ো করে জোরে ছুটে বেরিয়ে পড়লাম। বালির মধ্যে পা ডুবে যাচ্ছিল, জুতার ভেতর ঢুকে পড়ছিল রুক্ষ বালি। শ্বাস হাঁপিয়ে উঠছিল, তবু থামিনি। এক মুহূর্তের জন্য কৌতূহল হলো। পেছনে তাকালাম, আর তাকিয়ে রক্তহীন হয়ে গেল। আমার ট্রাকের ছাদের ওপর ঠিক সেই সাদা অবয়বটা বসে আছে, দুই পা ভাঁজ করে নিচু হয়ে, হাত দুটো ঝুলে আছে, মুখ নিচের দিকে, যেন আমাকেই দেখছে। চাঁদের মলিন আলোয় তাকে মনে হচ্ছিল একদম মৃতদেহের মতো, নিস্তব্ধ ও স্থির। আমার মাথা ঝিমঝিম করে উঠল। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু দৌড়াতে থাকলাম যতক্ষণ না বালির শেষ প্রান্ত পাওয়া গেল। সামনে একটা বড় পাথর দেখতে পেলাম। আমি তার আড়ালে গিয়ে বসে পড়লাম হাঁপাতে হাঁপাতে। দূর থেকে ট্রাকের ছায়া দেখা যাচ্ছিল, হেডলাইট বন্ধ, সবকিছু নিস্তব্ধ। আমি ওখানেই লুকিয়ে রইলাম। রাতটা যেন শেষই হচ্ছে না। প্রতিটা শব্দে মনে হচ্ছিল কেউ হেঁটে আমার দিকে আসছে। কখনো মনে হতো বালির ওপর কেউ চলছে, আবার কখনো মনে হতো পাথরের অন্য পাশে কেউ নিঃশ্বাস নিচ্ছে। ছোট ছোট পাথরগুলো যেন নিজেরাই নড়ছে। ঘড়ির দিকে তাকালাম, মনে হলো সময় থেমে গেছে। মন বলল ভোর হোক, আল্লাহর দোহাই ভোর হোক। অবশেষে আকাশে ফিকে আলো ফুটল, সূর্য উঠতে শুরু করলো। বালির ঝড় থেমে গেল, বাতাস শান্ত হলো। আমি সাহস করে পাথরের আড়াল থেকে উকি দিলাম। আমার ট্রাক এখনো ঠিক সেখানেই আছে, যেভাবে ফেলে গিয়েছিলাম সেভাবেই দাঁড়িয়ে, কিন্তু ছাদে কিছু নেই। সেই অবয়বটা উধাও। ধীরে ধীরে আমি ট্রাকের দিকে হাঁটতে লাগলাম। প্রতিটা পা ফেলতে ফেলতে মনে হচ্ছিল হঠাৎ যদি আবার সেটা দেখা দেয়। ট্রাকের কাছে পৌঁছে দেখি সবকিছু একদম স্বাভাবিক। দরজা খুলে ভেতরে ঢুকলাম। সিটে শুধু একটু ধুলো, ইঞ্জিনের কাছেও কিছু অস্বাভাবিক নেই। চাবি ঘোরাতেই ট্রাক স্টার্ট হয়ে গেল, যেন গত রাতে কিছুই ঘটেনি। আল্লাহর নাম নিয়ে সোজা সেই জায়গা ছেড়ে বেরিয়ে এলাম। খারান পৌঁছালেই সবকিছু ঠিকঠাক লাগছিল, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত ভার জমেছিল। মনে হচ্ছিল কিছু একটা এখনো আমার সঙ্গে আছে। কয়েকদিন পর এই ঘটনাটা আমার বন্ধুকে বললাম। সে হেসে বলল, রাস্তান রাতের বেলায় খুব বদনাম জায়গা, অনেকেই সেখানে এমন কিছু দেখেছে। কেউ বলে জানোয়ার, কেউ বলে ছায়া, কেউ বলে মানুষ না অন্য কিছু। সেই রাতের পর আমি আর কখনো সেই রাস্তা দিয়ে রাতের বেলা যাইনি। যখনই খারানের দিকে মাল আসে সোজা বলে দেই, দিনে পাঠাও, নইলে নিও না। কারণ আমি জানি ওই রাতটা শুধু একটা রাত ছিল না, ওটা যেন আজও আমার ভেতরে বাস করে। আর আজও যখন কোনো মরুভূমির রাস্তায় কুয়াশার মধ্যে ট্রাক চালাই, মনে হয় ছাদের ওপর কিছু আবার বসে পড়েছে, ধীরে ধীরে ঠক ঠক করে। এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনি এটা আপনার চ্যানেলে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এবার চলুন
আরেকটি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আমার নাম ইফতিকার আহমদ, আর আমি লারকানার কাছের এক ছোট্ট এলাকার লোক, যে জায়গাটার নাম ডোবরি। এই এলাকাটা মঞ্জা দৌড় এলাকার সঙ্গে যুক্ত। আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের একটা ঘটনা বলছি। এই ঘটনাটা ঘটেছিল আমার চাচা পাপ্পু সাহেবের ছেলে হাসিবুল্লাহর সঙ্গে। হাসিবুল্লাহ একটা সচ্ছল পরিবারের ছেলে ছিল। ছোটবেলা থেকেই সে খুব মিশুক প্রকৃতির। অনেক এলাকায় তার অনেক বন্ধু ছিল, কারণ সে খুবই সামাজিক ছিল। তাই ক্রিকেট খেলার অজুহাতে কখনো এক গ্রামের মাঠে, কখনো অন্য কোথাও চলে যেত খেলতে। হাসিবুল্লাহর ছোটবেলা থেকেই একটা শখ ছিল, সে বিদেশে যাবে, বিশেষ করে ইউরোপে। সে সিনেমা টিভি দেখে খুব মুগ্ধ হতো আর ভাবতো আমিও এমন দেশে থাকবো একদিন। তবে ইউরোপে যাওয়ার সুযোগ মেলেনি। পরে একটা সুযোগ পেল দুবাই যাওয়ার, আর সে তখনই সেখানে চলে গেল। দুবাইয়ে গিয়ে সে চাকরিও শুরু করলো। আর প্রায় 3 বছর পর সে ফিরে এলো পাকিস্তানে 1 মাসের ছুটিতে। ফেরার সময় জানুয়ারি মাস পড়ে যাচ্ছিল। হাসিবুল্লাহ খুবই খুশি ছিল। তার ফিরে আসার খবর ছড়িয়ে পড়তেই অনেকেই তাকে দাওয়াত দিল, আমাদের বাড়িতে এসো, খাওয়া দাওয়া করো। তাই সে কখনো কোনো বন্ধুর গ্রামে যেত, আবার কখনো কোনো আত্মীয়ের বাড়িতে, কখনো একা, কখনো বন্ধু বান্ধব বা কাজিনকে নিয়ে। ঘটনাটা যেদিন ঘটেছিল সেই দিনটা সে এক বন্ধুর দাওয়াতে গিয়েছিল। বন্ধুরা তাকে বলেছিল রাতটা এখানেই থাকো, কিন্তু হাসিবুল্লাহ বলেছিল না, কিছু হবে না, আমার গ্রাম তো কাছেই, আমি এখনই বের হয়ে যাই, ঘরে পৌঁছে যাব। তখন সন্ধ্যা 5:30 বা 6টার মতো বাজে। তখনই চারপাশে ঘন কুয়াশা নেমে আসে, সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। হাসিবুল্লাহ নিজেই বলেছিল কুয়াশার মধ্যে একটা আলাদা মজা লাগছিল, কিন্তু ভয় করছিল। তাদের গ্রাম থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে একটা বড় ধানের খাল। ওই খালের পাশে অনেকগুলো ইটের ভাটা ছিল, আর তার চারপাশে 100-150 বছরের পুরনো বিশাল গাছ দাঁড়িয়েছিল। ওখানেই একটা ছোট্ট ধাবাও চা হোটেল ছিল, যেটা ঠান্ডার কারণে সাধারণত বিকেল 5টা থেকে 6টার মধ্যেই বন্ধ হয়ে যায়। হাসিবুল্লাহ বলেছিল আমি যখন খালের কাছে পৌঁছালাম, রাস্তাটা সোজা ওই খালের পাশ দিয়ে যায়। কুয়াশা এত ঘন ছিল যে সামনে কিছু দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎই সে দূরে কুয়াশার ভেতর একটা সাদা কিছু দেখতে পায়। প্রথমে কিছু বুঝতে পারেনি, কারণ আলো খুব কম ছিল, কিন্তু একটু কাছে যেতেই দেখে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা লাঠি, আর সে রোকার ইশারা করছে, মানে থামার জন্য। প্রথমে হাসিবুল্লাহ ভয় পেয়ে যায়, কে জানে কে, কিন্তু যখন দেখে লোকটার গায়ে সাদা কাপড়, তখন ভাবে হয়তো কোনো বৃদ্ধ মানুষ, কোথাও যেতে হবে। এই সময় কোনো গাড়িও নেই, চলো লিফট দিয়ে দিই, দোয়া পেয়ে যাব। প্রথমে সে ভেবেছিল আমি চলে যাই, কিন্তু পরে মনে হলো একটা ভালো কাজ হোক। তাই সে মোটর বাইক থামিয়ে লোকটাকে উঠিয়ে নিল। বৃদ্ধ লোকটা উঠেই বলল, বেটা আমাকে একটু সামনে নামিয়ে দিও। হাসিবুল্লাহ বলেছিল তার গলা কাঁপছিল, আওয়াজটা খুব অদ্ভুত, শীর্ণ কাঁপা। তবে সে ভেবেছিল বৃদ্ধ মানুষ এমনই হয়, কিন্তু তারপরও সেই আওয়াজে কিছু একটা অস্বাভাবিক ছিল। হাসিবুল্লাহ তাকে মোটর বাইকে তুলে নিল। তারা পুল পার হয়ে গ্রামের পথে চলতে লাগলো। গ্রাম তখনও প্রায় 4.5 কিলোমিটার দূরে। প্রায় 1 কিলোমিটার পথ যাওয়ার পর হাসিবুল্লাহ অনুভব করল বৃদ্ধ লোকটা দীর্ঘ সময় ধরে চুপচাপ তার পেছনে বসে আছে। সে ভাবলো ঠিক আছে, এখন আমি জিজ্ঞেস করি, বাবা আপনাকে কোথায় নামাবো? কারণ সাধারণত যখন কেউ বাইকের পেছনে বসে থাকে আপনি অনুভব করতে পারেন কেউ আছে, কিন্তু সেই বৃদ্ধের ক্ষেত্রে কিছুই অনুভূত হচ্ছিল না। হাসিবুল্লাহর মনেও সংশয় হলো, বাবা এতক্ষণ ধরে পেছনে বসে আছে, কিছু বলছে না। সাধারণত বৃদ্ধরা শিরদাঁড়ার কাছে হাত রাখে, কিন্তু এই লোকটি এমন কোনো কাজ করছে না। অতএব হাসিবুল্লাহ পুনরায় জিজ্ঞেস করলো, বাবা আপনাকে কোথায় নামাই? কিন্তু কোনো উত্তর এলো না। হাসিবুল্লাহ চমকে গেল, এটা কি হলো? কিন্তু তার সত্যিকারের আতঙ্ক তখনই শুরু হলো।
যখন সে দেখতে পেল সেই বৃদ্ধ লোকটা একই সুরে সামনে দাঁড়িয়ে আছে, সে হাসিবুল্লাহকে থামার ইশারা করছে। হাসিবুল্লাহ চমকে যায়, কিভাবে সম্ভব? বাবা তো আমার পেছনে বসেছিল, এখানে কি করছে? হাসিবুল্লাহ বলল, আমার মনোভাব কাজ করছিল না, চোখের সামনে অন্ধকার নেমে এলো, হৃদয়ে জোরে জোরে ধকপক করতে লাগলো। সে বাইক ধীরে করার চেষ্টা করলো, কিন্তু বাইক সামলে রাখতে না পেরে পথে পড়ে গেল। হাসিবুল্লাহ জমিতে পড়ল। নিচে পড়ে সঙ্গে সঙ্গে সে পেছনে তাকালো, চারপাশে ঘন অন্ধকার কুয়াশায় ঢাকা। হঠাৎ তার কানে আবার সেই অদ্ভুত আওয়াজ আসে, যেমন বৃদ্ধ লোক বলছে, বেটা, আমাকে একটু সামনের দিকে নামিয়ে দাও। হাসিবুল্লাহ ভেবে বসে, আজ আমি মারা যাচ্ছি, এটা তো কোনো মানুষ নয়, কিছু অন্য ধরনের। সে চিৎকার করে ভয়ে দৌড়াতে লাগলো, কারণ ওই রাস্তার 5 থেকে 600 মিটার দূরে একটা মাজার আছে। হাসিবুল্লাহ মাজারের দিকে দৌড়ায়, কারণ চিমনির আলো চোখে পড়ছিল। মাজারে পৌঁছে সে মাটিতে পড়ে যায়, চিৎকার করতে থাকে। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, হৃদয় যেন ফেটে যাবে, শরীর একেবারে শীতল হয়ে গিয়েছিল। সেখানকার খাদিম মানে পরিচালক অবাক হয়ে ওঠে, এসে হাসিবুল্লাহকে জিজ্ঞেস করলো, বেটা কি হয়েছে, ঠিক আছো তো? খাদিম তাকে পানি পান করালো। প্রায় 10 থেকে 10 মিনিট ধরে সাহস জোগালো। তারপর হাসিবুল্লাহ ভয়ে ভয়ে পুরো ঘটনাটা খুলে বলল। খাদিম কিছু দোয়া পাঠ করলেন, হাসিবুল্লাহকে শক্তি দিলেন, বলল, চলো আমার সাথে, দেখো কোথায় কি হয়েছে। হাসিবুল্লাহ ভয় পেয়েছিল, যেতে চায়নি, কিন্তু খাদিম এগিয়ে গেল। হাসিবুল্লাহ তখনও বসেছিল। খাদিম বাইক তুললেন এবং দেখলেন সেখানে কোনো কিছুই নেই। তারপর খাদিম বললেন, এখন আর ভয় নেই। সেই রাতে আমার চোখে ঘুম আসা শুরু হয়েছিল, হাসিবুল্লাহ জানান। আমি মনে করলাম আমি এখানেই ঘুমাই। খাদিম বললেন, ঠিক আছে বেটা, তুমি এখানে রাত কাটাতে পারো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এর পরের দিন সে বলল। এরপর খাদিম হাসিবুল্লাহকে বাইকেতে তুলে গ্রামের দিকে নিয়ে গেল। গ্রামের বাড়িতে পৌঁছে হাসিবুল্লাহ ফ্যামিলির সঙ্গে যুক্ত হলো। ওকে বাড়িতে নিয়ে এসে প্রায় 1.5 সপ্তাহ তিনি সচেতন ছিলেন না, মনের কাজও ঠিকভাবে করতে পারছিলেন না। এরপর হাসিবুল্লাহকে দোয়া ও চিকিৎসা করে সুস্থ করা হয়। এই ছিল হাসিবুল্লাহর ছোট্ট একটি ভয়ঙ্কর ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের ধন্যবাদ এই ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যেন নতুন ঘটনা আপলোড করলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, দয়া আমাদের মনে রাখবেন। আল্লাহ হাফেজ।